গত দুদিনে ভারতের বুকে যা যা ঘটনা ঘটেছে সেই তথ্যগুলো আজকে আপনাদের পর্বে শোনাবো। এবং আপনাদের জানা এই কারণেই প্রয়োজন যে নরেন্দ্র মোদীর সরকার আমার আপনার কাছ থেকে বিভিন্ন উপায়ে যে ট্যাক্সের টাকা তুলে নিয়ে যায়, সেই ট্যাক্সের টাকা নিয়ে নরেন্দ্র মোদী কতটা দেশের উন্নতি করছে, কোন কোন দিকে দেশকে প্রগতির দিকে নিয়ে যাচ্ছে, সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এই কারণেই গত দুদিনে ভারতের বুকে এত বড় বড় ঘটনা ঘটে গিয়েছে, সেই তথ্যগুলো শুনলে আপনারা যে চমকেই যাবেন এমনটা নয়, আপনারা কার্যত বিস্ময়ে হতবাক হয়ে যেতে পারেন। তার কারণ বাংলাদেশ ছেড়ে দিন, একেবারেই আমেরিকা চীনের ওপর চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা অর্জন করছে ভারত। এবং গতকাল এমন কিছু ঘটনা ঘটেছে, শুধু একটি দিকে নয়, এইরকম 4-5টি বিভিন্ন ঘটনার তথ্য আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রত্যেকটি ভোটের মূল্য ঠিক কতখানি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আজকে প্রথমেই আপনাদের সামনে আপনাদের উৎকণ্ঠার নিবারণ করব। কোন কোন বড় বড় ঘটনা ঘটেছে সেগুলো সংক্ষেপে আপনাদের সামনে দু চার কথায় বলি, তারপর প্রত্যেকটি ঘটনা নিয়ে না হয় দু চার কথা বলা যাবে। গতদিনে ভারত ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে মহাকাশ ক্ষেত্রে। স্পেডেক্স মিশনে সাকসেস পেয়েছে ভারত। গোটা পৃথিবীর মধ্যে চতুর্থ দেশ হিসাবে ভারত এই সাফল্য অর্জন করলো। ইতিহাসের পাতায় নাম লেখালো ভারত। এটি যদি প্রথম ঘটনা হয়, দ্বিতীয় ঘটনা হচ্ছে চীনের চোখে চোখ রেখে কথা বলতে এবং তাদের যোগ্য উত্তর দিতে মুম্বাইয়ের মাঝগান ডকইয়ার্ডে একই সঙ্গে ভারত একটি সাবমেরিন, একটি ডেস্ট্রয়ার এবং একটি ফ্রিগেট চালু করলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে একেবারে তিন দিক থেকে সামুদ্রিক শক্তি বাড়িয়ে ফেললো ভারত। এবং এটাই ইতিহাসে প্রথম যখন একটি সাবমেরিন, একটি ডেস্ট্রয়ার এবং একটি ফ্রিগেট একসঙ্গে চালু করা হলো। এটি যদি দ্বিতীয় ঘটনা হয়, তৃতীয় ঘটনা হচ্ছে ভারত আরো একটি নতুন মিসাইলের সফল উৎক্ষেপণ করেছে যার নাম ভার্গবস্ত্র। এবং এই ভার্গবস্ত্র এক ঝাঁক ছোট ছোট ড্রোনকে ধ্বংস করে দিতে সফল হয়েছে বাংলাদেশের জন্য, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই শেষ নয়, চতুর্থ খবরটা আপনাদের সামনে বলি। সেটা হচ্ছে ব্রহ্মস মিসাইল। আপনারা সকলেই জানেন যে ভারতের হাতে ব্রহ্মস মিসাইল রয়েছে। যে ব্রহ্মস মিসাইলের চাহিদা এই মুহূর্তে বিশ্ব জুড়ে, ভারতের কাছ থেকে কেনার জন্য এই ব্রহ্মস মিসাইলের লাইন পড়ে গিয়েছে। গতকাল সেই ব্রহ্মস মিসাইলকে সালভো মোডে পরীক্ষা করা হয়েছে, সফলভাবে নিক্ষেপ করা হয়েছে। কি এই সালভো মোড? নতুন ব্রহ্মস মিসাইলে কি রয়েছে? কতটা ভারত এগিয়ে গেল? সব তথ্যই দেবো আপনাদের সামনে। এবং এখানেই শেষ নয়, পরের ঘটনা কি জানেন? পরের অত্যন্ত ইতিবাচক এবং আনন্দদায়ক যে ঘটনা, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকায় থাকা তিনটি পারমাণবিক কেন্দ্র, যেমন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ইন্দিরা গান্ধী অ্যাটমিক রিসার্চ সেন্টার এবং ইন্ডিয়ান রেয়ার আর্থার্স, এই তিনটি অ্যাটমিক সেন্টারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিল আমেরিকা। তাই গত দুদিনে ভারতের বুকে যা যা ঘটনা ঘটে গিয়েছে, সেটা বাংলাদেশ তো ছেড়েই দিন, রাশিয়া এবং চীনের সমকক্ষ কাছাকাছি পৌঁছে গেল ভারত। আর এই তথ্যগুলো আপনাদের সামনে কেউ তুলে দেয় না, তাই সেই কারণেই আপনাদের জন্য এই তথ্যগুলো আমি নিয়ে আসার সংকল্প নিয়েছি। কিন্তু প্রতিদানে আপনাদের কাছে শুধুই সমর্থন এক্সপেক্ট করি। আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আসুন এবার আজকের পর্বে আপনাদের একটু ডিটেলে ব্যাখ্যা করি ঠিক কি কি হয়েছে। দেখুন, আমার চ্যানেলের যারা নিয়মিত দর্শক, আপনারা জানেন যে স্পেডেক্স মিশন সম্পর্কে আমি একটা পর্ব এনেছিলাম। এবং গত 30শে ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে লঞ্চিং প্যাড থেকে পিএসএলভি C-60 রকেট উৎক্ষেপণ করেছিল ইসরো। সেই ভিডিও আপনাদের দেখিয়েছিলাম। এবং ওই রকেটের পেলোড হিসাবে পাঠানো হয়েছিল স্পেডেক্স 1 এবং স্পেডেক্স 2 দুটো কৃত্রিম স্যাটেলাইটকে। এই যে দুটি কৃত্রিম উপগ্রহ, একটার নাম চেজার, একটার নাম টার্গেট। অর্থাৎ লক্ষ্য ছিল যে এই দুটো কৃত্রিম উপগ্রহ মহাকাশে পৃথিবীর ওপর থেকে ঘুরতে ঘুরতে, পৃথিবীকে কেন্দ্র করে 450 কিলোমিটার দূরে ঘুরতে ঘুরতে তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসবে একটা সময় পর, এবং তারা একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। এই ঘটনাকে বলা হয় ডকিং। এবং তারপরে তাদের মধ্যে বৈদ্যুতিক ট্রান্সমিশন হবে এবং সেই দুটি আবার আলাদা হয়ে যাবে, সেটাকে বলা হয় আনডকিং। এই পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তার কারণ ভারতের আগামী 2035-এর মধ্যে
অন্তরিক্ষে স্পেস স্টেশন তৈরি করার একটা সংকল্প রয়েছে। এছাড়াও চন্দ্রযান 4 এবং গগনযান মিশন রয়েছে। গগনযান মিশনে সেখানে মানুষকে চাঁদে পাঠানোর মতো একটা বিরাট মিশন রয়েছে কিন্তু ইসরোর। তার আগে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল এই স্পেডএক্স মিশন। এই স্পেডএক্স মিশনের উপর ভারতের আগামী প্রকল্পগুলোর সাফল্য নির্ভর করছিল, আর সেখানেই ভারত একেবারে সাফল্য লাভ করলো। বিশ্বের চতুর্থ দেশ হিসাবে এই সফলতা পেল ভারত। এর আগে শুধুমাত্র এই গোটা বিশ্বের মাত্র 3টি দেশ, একটা হচ্ছে আমেরিকা, রাশিয়া এবং চায়না, এই 3টে দেশই তারা করতে পেরেছিল। ভারত চতুর্থ দেশ হিসাবে সেটা করে দেখালো। দেখুন, খুব সহজে আপনাদের আরো একবার বলার চেষ্টা করি। মহাকাশে যদি স্পেস স্টেশন বানাতে হয়, তাহলে দেখুন অত বড় স্পেস স্টেশন তো কোনো একটা রকেটের মধ্যে দিয়ে একবারে নিয়ে যাওয়া যাবে না। তাহলে ওই স্পেস স্টেশন বানাতে গেলে প্রথমে কিছু টুকরো টুকরো অংশ বিভিন্ন রকেটের মধ্যে দিয়ে প্রথমে নিয়ে যাওয়া হবে মহাকাশে, তারপর সেগুলোকে একে অপরের সঙ্গে জুড়ে কিন্তু স্পেস স্টেশনটা বানাতে হবে। এবার আপনারা বুঝতে পারলেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। 2035-এ স্পেস স্টেশন বানানোর আগে কত বড় একটা ধাপ ছিল ভারতের, সেটা সসম্মানে ভারত কিন্তু উতরে গেল এবং বিশ্বের চতুর্থ দেশ হিসাবে এই সম্মানটি ভারত অর্জন করে নিল। সব থেকে বড় কথা কি জানেন, এটা এতটাই ক্রিটিক্যাল মিশন ছিল এবং কোনো দেশ এর ফর্মুলা বা এর প্রযুক্তি ভারতের সঙ্গে শেয়ার করেনি এবং সেটা শেয়ার করা সম্ভব ছিল না। ভারত একেবারে নিজস্ব প্রযুক্তিতে এই মিশন সাকসেস করেছে, এটাই সব থেকে বড় প্রাপ্তি। আজকে আরো কিছু তথ্য দেব, সম্পূর্ণ না দিলেও আরো কিছু তথ্য আপনাদের সামনে দেব। সেটা হচ্ছে গতকাল আরো একটা হিস্টোরিক ডে ছিল। কি ঘটনা ঘটেছে না, ভারতের প্রধানমন্ত্রী মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে একটি অনুষ্ঠানের মাধ্যমে ভারতের নৌশক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার ঘোষণা করলেন। কি সেই ঘোষণা না, এটাই প্রথমবার যখন ভারত একই সঙ্গে একটা সাবমেরিন, একটা ডেস্ট্রয়ার এবং একটা ফ্রিগেট, এই 3টি যুদ্ধ জাহাজ একই সঙ্গে ভারতের নৌবাহিনীর অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে। এই এত বড় খবরটা আপনারা দেখেছেন কোনো পশ্চিমবঙ্গের বাংলা মিডিয়া আপনাদের সামনে রেখেছে? তার কারণ ইতিহাসে এই প্রথম 3টি একই সঙ্গে নৌবাহিনীতে যুক্ত করা হয়েছে। আসুন সেই তথ্য বাংলা মিডিয়া না দিলেও আমি আপনাদের কাছে শোনাবো। গতদিন নরেন্দ্র মোদীর হাত দিয়ে উদ্বোধন করা হয়েছে আইএনএস নীলগিরি ডেস্ট্রয়ার, আইএনএস সুরত ফ্রিগেট এবং সাবমেরিন ভাগসির। এই 3টি একই সঙ্গে নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। কি কি না, আইএনএস নীলগিরি যেটা একটা ডেস্ট্রয়ার, আইএনএস সুরত যেটা একটা ফ্রিগেট এবং আইএনএস ভাগসির যেটা একটা সাবমেরিন। দেখুন, ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট দুটোই কিন্তু যুদ্ধ জাহাজ। ফ্রিগেটের থেকে ডেস্ট্রয়ার অনেক বড় হয় এবং ডেস্ট্রয়ার ফ্রিগেটের থেকেও বেশি ধ্বংসলীলা চালাতে পারে। ডেস্ট্রয়ার তৈরি করতে ফ্রিগেটের থেকে বেশি খরচা হয়, কিন্তু মোটামুটি ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট তারা একই ধরনের কাজ করে, দুটোই হচ্ছে যুদ্ধ জাহাজ। আইএনএস সুরত হচ্ছে একটা ডেস্ট্রয়ার যেটা গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে উন্মোচিত হয়েছে। এবং সব থেকে বড় কথা কি জানেন, এই যে 3টি যুদ্ধ জাহাজ তৈরি করা হয়েছে, এই 3টি হচ্ছে ভারতীয় প্রযুক্তিতে, মেক ইন ইন্ডিয়ার উপর ভর করে কিন্তু 3টি যুদ্ধ জাহাজ নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। Stealth frigate Nilgiri and submarine Vakshir together at Naval Dockyard Mumbai in a landmark ceremony presided over by the Honorable Prime Minister. Built by Mazgon Dock Shipbuilders, each a tribute to Atmanirbhar Bharat with unique operational capabilities. Nilgiri is a revolutionary design with a flush forecastle, signal suppression techniques and a super rapid gun mount with smart ammunition. Surat, with her size and strength, is a floating fortress. And Vakshir, one of the world's most advanced submarines. Together, they embody a credible, cohesive, future-ready, and above all, combat-ready force. Tomorrow's Navy, today. আইএনএস সুরাত হচ্ছে অ্যাডভান্স গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার।
এটি হলো 15Bর চতুর্থ এবং চূড়ান্ত জাহাজ, যেটা বিশাখাপত্তনম শ্রেণীর ডেস্ট্রয়ার নামে পরিচিত। ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইনার ব্যুরো দ্বারা ডিজাইন করা এবং MDL দ্বারা নির্মিত এই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার 163 মিটার দীর্ঘ এবং 17 মিটার চওড়া, যার সর্বোচ্চ গতি ঘন্টায় 30 নটিক্যাল। এটি আনুমানিক 75% দেশীয় সামগ্রী দিয়ে তৈরি হয়েছে এবং দেশীয়ভাবে উন্নত মাঝারি রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল, ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল, টর্পেডো টিউব লঞ্চার, অ্যান্টি সাবমেরিন দেশীয় সহ অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত। এছাড়াও জাহাজে দুটি অত্যাধুনিক হেলিকপ্টারও রয়েছে। যুদ্ধ জাহাজ যা ভারতের নৌবাহিনীর হাতে চলে আসাতে অনেকটাই শক্তি বৃদ্ধি হয়ে গেল, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। শুধু একটা নয়, এর সাথে সাথে ভারতের নৌবাহিনী পেয়েছে INS নীলগিরি। INS নীলগিরি হলো 17A স্টিলথ ফ্রিগেট। ওয়ারশিপ ডিজাইনার ব্যুরো দ্বারা ডিজাইন করা এবং MDL দ্বারা নির্মিত এই জাহাজের দৈর্ঘ্য 149 মিটার, প্রস্থ 17.8 মিটার, যার সর্বোচ্চ গতি ঘন্টায় 28 নটিক্যাল। এটিতে উন্নত ধরনের স্টিলথ ক্ষমতা রয়েছে, অর্থাৎ যে কোনো রাডার থেকে একে বাঁচিয়ে রাখা সম্ভব এবং সমুদ্র রক্ষার জন্য যুদ্ধাস্ত্রে সজ্জিত এই ফ্রিগেটে রয়েছে দুটি হেলিকপ্টার, রয়েছে 8টি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল, 32টি MRSM, টর্পেডো, চ্যাপ লঞ্চার এবং 76 মিলিমিটার বন্দুক দিয়ে সজ্জিত। নীলগিরি হচ্ছে স্টিলথ ফ্রিগেট, অর্থাৎ এই ফ্রিগেটটি কোনো রকম রাডারে ধরা পড়বে না। এবার আসি INS ভাক্সির। INS ভাক্সির হচ্ছে স্করপিয়ন শ্রেণীর ষষ্ঠ এবং চূড়ান্ত সাবমেরিন। 2000 টন ওজনের এই সাবমেরিনটি বহুমুখী, যা অ্যান্টি সারফেস ওয়ারফেয়ার, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, দূরপাল্লার স্ট্রাইক, বিশেষ অভিযান এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ সহ বিভিন্ন মিশনে অংশগ্রহণ করতে সক্ষম। P-75 স্করপিয়ন প্রকল্পের সাবমেরিন। INS ভাক্সির হচ্ছে ফ্রান্সের নেভাল গ্রুপের সহযোগিতায় তৈরি হয়েছে ভারতের মাটিতে এবং এতদিন পর্যন্ত ভারতের হাতে 15টি সাবমেরিন ছিল। INS ভাক্সির চলে আসার পরে ভারতের হাতে সর্বমোট এখন 16টি সাবমেরিন হয়ে গিয়েছে। তার মধ্যে ভারতের হাতে 3টি এমন সাবমেরিন রয়েছে যেটা জলের তলা থেকে পরমাণু অস্ত্র নিক্ষেপ করতে পারে। আপনারা সেই ভিডিওটাই দেখছেন যখন ভারতের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন মুম্বাই থেকে, সেই ভিডিওটাই আপনারা দেখছেন। আসুন আপনাদের ভিডিওর একটা অংশ দেখাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রসঙ্গে কি বলেছেন। হিস্টোরিক ডে, একদিকে মহাকাশে স্পেডেক্স মিশনের সাফল্য, অন্যদিকে ভারতের নৌবাহিনীর হাতে একসঙ্গে 3টে অত্যাধুনিক যুদ্ধজাহাজ, একটা ফ্রিগেট, একটা ডেস্ট্রয়ার এবং একটা সাবমেরিন তুলে দিলেন নরেন্দ্র মোদী সেনাবাহিনীর হাতে। লাল ফৌজ বা চীনের যেভাবে চোখ রাঙানি বারবারান্তকে উপেক্ষা করতেই কিন্তু ভারতের এই নৌবাহিনী এত শক্তিশালী করা হলো। আসুন নরেন্দ্র মোদীর বক্তব্যটা শোনা প্রয়োজন। আপনাদের করের টাকা নিয়ে ঠিক কি করছে নরেন্দ্র মোদী, আপনাদের জানাটা প্রয়োজন। শুনুন। आपके मिशन के लिए तैयार है श्रीमान। 21वीं सदी की नेवी को सशक्त करने की तरफ हम एक बहुत बड़ा कदम उठा रहे हैं। ये पहली बार हो रहा है जब एक डिस्ट्रॉयर, एक फ्रिगेट और एक सबमरीन, तीनों को एक साथ कमीशन किया जा रहा है। और सबसे गर्व की बात कि ये तीनों मेड इन इंडिया है। आज का भारत दुनिया की एक मेजर मैरीटाइम पावर बन रहा है। भारत विस्तारवाद नहीं, भारत विकासवाद की भावना से काम करता है। 21वीं सदी के भारत का सैन्य सामर्थ्य भी अधिक सक्षम हो, आधुनिक हो, ये देश की प्राथमिकताओं में से एक है। जल हो, थल हो, नभ हो, डीप सी हो या फिर असीम अंतरिक्ष, हर जगह
भारत अपने हितों को सुरक्षित कर रहा है। শুনলেন বন্ধুরা, এইটা হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার, এইটা হচ্ছে আপনার একটা ভোটের পাওয়ার। আপনি কাকে ভোট দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই যেমন পশ্চিমবঙ্গে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার জিতিয়ে আসেন, এটা পশ্চিমবঙ্গের জন্য কত বড় ক্ষতিকারক সেটা আমরা পশ্চিমবঙ্গবাসী বুঝছি। কিন্তু আমাদের সমীকরণটা এমনই হয়ে গিয়েছে, ওই 30 আর 70-র সমীকরণটা এমনই হয়ে গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ থেকে সরানো যাচ্ছে না। আর সেই কারণেই গোটা ভারতবর্ষ এগিয়ে গেলেও পশ্চিমবঙ্গ দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। তার কারণ আপনারা শুনছেন স্যালাইন নিয়ে কি কি বিতর্ক চলছে, সেই বিতর্কের মধ্যে আমি আর যাই না। সেই কারণেই আপনাদের সামনে ভারতের তথ্য তুলে ধরি। তবে পশ্চিমবঙ্গে যদি স্পিড ব্রেকার হয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দেশের স্পিড ব্রেকার হচ্ছে কিন্তু রাহুল গান্ধী। গতকাল রাহুল গান্ধী যা বক্তব্য বলেছেন সেটা না শুনিয়ে আপনাদের উপায় নেই। এই কারণেই শোনাচ্ছি যে আপনারা যখন ভোটের লাইনে হাজিরা দেন, লম্বা লাইন করে একটা ভোট দেওয়ার সুযোগ পান, এটাই তো আমাদের হাতে প্রধান অস্ত্র। সেখানে আপনি কাকে ভোট দেবেন সেটা কিন্তু আপনাকে তথ্য সংগ্রহ করে তারপরেই সিদ্ধান্ত নিতে হবে। আপনারা দেখেছেন কংগ্রেস জামানায় কিভাবে একের পর এক দুর্নীতি, এই সমস্ত আমার আপনার করের টাকাগুলো কিভাবে ধূলিসাৎ হয়েছে, কংগ্রেস জামানার দুর্নীতির লিস্টটা খুললেই আপনারা পেয়ে যাবেন। কিন্তু এই মুহূর্তে মেক ইন ইন্ডিয়ার প্রকল্পের মাধ্যমে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, একের পর এক যুদ্ধ সামগ্রী থেকে মহাকাশে যেভাবে শক্তি বৃদ্ধি ভারত করছে, তাতে করে আপনার একটা ভোটের জোর এবং আপনার করের টাকাটা ঠিক কোথায় যাচ্ছে আপনারা ভালোভাবেই জানতে পাচ্ছেন। আসুন আপনাদের শোনাবো রাহুল গান্ধীর একটা বক্তব্য, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে এমন একজন নেতা রয়েছে যে নেতা নাকি বিশ্বাস করে যে তাদের যুদ্ধ পলিটিক্যাল পার্টি বিজেপির সঙ্গে নয়, তাদের যুদ্ধ পলিটিক্যাল সংগঠন আরএসএস এর বিরুদ্ধে নয়, তাদের যুদ্ধ অর্থাৎ কংগ্রেস বা রাহুল গান্ধীর যুদ্ধ ইন্ডিয়ান স্টেটস এর বিরুদ্ধে, অর্থাৎ ভারতের বিরুদ্ধেই নাকি তাদের যুদ্ধ, এমনটা বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মিথ্যে মনে হতেই পারে আমার বক্তব্য, কিন্তু শুনেই দেখুন তার বক্তব্য রাহুল গান্ধী কি বলেছেন, শুনুন। I'd like to say one last thing, that do not think that we are fighting a fair fight. There is no fairness in this. If you believe that we are fighting a political organization called the BJP, that we are fighting a political organization called the RSS, you have not understood what is going on. The BJP and the RSS have captured every single institution of our country. We are now fighting the BJP, the RSS, and the Indian state itself. ইনি হচ্ছেন স্পিড ব্রেকার, অনেকেই বলেন বা বিজেপির দাবি ইনি হচ্ছেন জর্জ সোরোসের এজেন্ট। আমি বলতে পারবো না, সেই তথ্য আমার কাছে নেই। বিজেপি যে ভাষায় আক্রমণ করে সেই ভাষাতেই শুধু আপনাদের সামনে বললাম, আমি সত্য মিথ্যা আপনাদের সামনে বলতে পারবো না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বক্তব্য তিনি বললেন ওটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেখুন, তার লড়াই যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে হতেই পারে, কিন্তু তিনি যখন বলেন আমার লড়াই হচ্ছে ভারত এবং ভারতের স্টেটসের বিরুদ্ধে, তাহলে কিন্তু সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি আমাদের গণতন্ত্রে, আমাদের প্রজাতন্ত্রে কতটা বিশ্বাস করেন, এই নিশ্চিতভাবে প্রশ্নটা ওঠে। যাই হোক, সেটা আপনারাই জাজ করবেন, আপনারা কাকে ভোট দেবেন, কাকে নির্বাচিত করবেন, আগামী দিনে বিজেপিকে সরিয়ে কংগ্রেসকে ক্ষমতায় আনবেন কিনা সে দায়িত্ব আপনারই। তৃণমূল কংগ্রেসকে যেভাবে আপনারা বছরের পর বছর রেখে দিয়েছেন, যেভাবে স্যালাইন থেকে শুরু করে ভুয়ো ডাক্তার থেকে শুরু করে একের পর এক মানুষের প্রাণ চলে যাচ্ছে, এর পরেও আবার 2026-এ আপনারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সিলেক্ট করে আনবেন, সেগুলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যেটা আজকে আপনাদের সামনে বলার চেষ্টা করলাম যে ভারত কিভাবে এগিয়ে যাচ্ছে, এবং এই এগিয়ে যাওয়া সম্ভব হতো না যদি আমরা নির্বাচনের লাইনে দাঁড়িয়ে সঠিক দলকে চয়েস না করতাম। কংগ্রেস ক্ষমতায় যতদিন ছিল তারা কতগুলো উন্নতি করেছিল, কতগুলো ইতিহাসের মাইল ফলক ছুঁয়েছিল, সেটা আপনারা বলতে পারবেন কিনা জানি না, কিন্তু আপনাদের মধ্যে প্রায় সকলেই 3টি বা 4টি ঘোটালার কথা কংগ্রেসের বলে ফেলতে পারবেন। কিন্তু আমাদের সৌভাগ্য যে আমাদের রাজনৈতিক দল বিজেপি, তাদের অনেক ফাঁক ফোকর রয়েছে। আমরা চাই আরো একটা ভালো রাজনৈতিক দল যেন ভারতের ইতিহাসে আসে, কিন্তু কংগ্রেসের থেকে যে অনেক উঁচু জায়গায় নিয়ে যাওয়ার কাজটা করছে, অন্তত কিছুটা হলেও এটা আমাদের ভাগ্য, এবং সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গর্বে আপনাদের বুক ভরে উঠবে। অন্যদিকে রাহুল গান্ধীর মতো নেতা যতদিন থাকবেন, তিনি যদি আবার ক্ষমতায় চলে আসে, তাহলে এই সমস্ত কর্মযোগ্য কোথায় কি পরিণত হতে পারে সেটা আপনারাই ভালো করে বুঝবেন। তবে সময়ের অভাবে প্রথমে যে আপনাদের সামনে আরো 2-3টি তথ্য দিয়েছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ,
সেই তথ্যগুলো সময়ের অভাবে শেষ করতে পারলাম না। আরো একটা আগামী পর্বে সেখানে আপনাদের সামনে বিশ্লেষণ করব যে ভারত আরো কি কি মিসাইল এক্সপেরিমেন্ট করেছে, যেমন ব্রহ্মাস এবং আরো একটি মিসাইল ভার্গবস্ত্র। এই দুটি অস্ত্রের মিসাইলের সফল পরীক্ষা ভারত করেছে। কি হয় এগুলো দিয়ে, বাংলাদেশ চীনকে কিভাবে ঠেকানো যাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে রয়েছে। আগামী পর্বেই আপনাদের সামনে দেব। তাই যদি ভালো লাগে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পর্বে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, এবং যদি আমাদের পাশে থাকেন তাহলে আমাদের এই পথ চলাটা অনেক সুগম হয়। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম।